আচ্ছা, এর আগের লেকচারে আমরা কার্বোক্যাটায়ন নিয়ে আলোচনা করেছি, ঠিক আছে। ইন্টারমিডিয়েট 3 রকমের হয়, একটাকে বলে কার্বোক্যাটায়ন, একটাকে বলে কার্বন আয়ন, আর একটাকে বলে কি ফ্রি র্যাডিক্যাল। ইন্টারমিডিয়েট একে বলে রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েট। ওকে, কী আছে? একটাকে বলে কার্বোক্যাটায়ন, 2 নম্বরটা হচ্ছে কার্বন আয়ন, 3 নম্বরটাকে বলে ফ্রি র্যাডিক্যাল। ওকে, কার্বোক্যাটায়ন, কার্বন আয়ন, ফ্রি র্যাডিক্যাল। তা কার্বোক্যাটায়ন অলরেডি আমরা ডিসকাস করেছি। কার্বোক্যাটায়ন মানে কী ছিল? কার্বোক্যাটায়ন মানে যদি কোনো কম্পাউন্ড বা স্পিসিস এই ধরনের কিছু থাকে, মানে সির সাথে 4টে ভ্যালেন্সি থাকবে আর একটা ভ্যাকেন্ট থাকবে প্লাস চার্জ, যেখানে কার্বনটা, এটা কেমন দেখতে হয়? এই কার্বনটা হয় sp2 হাইব্রিডাইজড, ফলে এই হচ্ছে sp2 হাইব্রিডাইজ, এটাকে বলে ট্রাইগোনাল প্ল্যানার, এটাকে বলে পিজেড, যার মধ্যে প্লাস চার্জটা ক্যারি করে, ঠিক আছে। ট্রাইগোনাল প্ল্যানার, এটা হচ্ছে sp2 হাইব্রিডাইজড। এবং এরপরে আমরা কি আলোচনা করেছিলাম? আমরা আলোচনা করেছিলাম কিভাবে আমরা এই প্লাস চার্জকে আমরা স্টেবিলাইজ করতে পারি। কিভাবে আমরা এই প্লাস চার্জকে স্টেবিলাইজ করতে পারি? দেখো, যদি যখন কোনো স্পিসিস থাকে তখন দেখতে হবে, যদি স্পিসিসের কাছে কোনো কিছু একটা বোঝা থাকে বা কোনো বার্ডেন থাকে, সেই বার্ডেনটাকে যদি আমরা রিলিভ করতে পারি তবেই কিন্তু স্পিসিসটা স্টেবিলাইজ হবে। যেমন ধরো, এখানে কার্বনের মাথায় কি আছে? প্লাস চার্জ আছে, তাহলে এটা একটা এর কাছে বার্ডেন। তো এই প্লাস চার্জটাকে কিভাবে আমরা মানে রিলিজ করতে পারবো বা মানে রিলিফ দিতে পারবো? যদি এই প্লাস চার্জের পরিমাণটা কমাতে পারি। প্লাস চার্জটা যদি ওর কাছে বোঝা হয়, তাহলে যদি বোঝাটা কমাতে পারি, মানে কি প্লাস চার্জের অ্যামাউন্টটা যদি কমাতে পারি তবেই ওটা স্টেবিলিটি পাবে। তাহলে প্লাস চার্জের অ্যামাউন্ট কীভাবে কমবে? তার জন্য আমরা স্টেবিলিটি বলে কয়েকটা পয়েন্টে ডিসকাস করেছিলাম। কি আছে? নাম্বার 1, আর সোর্স আর অ্যাজ প্লাস আই গ্রুপ। যদি আরটায়, মানে এই যে আরগুলো যদি প্লাস আই এফেক্ট দেখায়, আর অ্যাজ প্লাস আই গ্রুপ যদি প্লাস আই এফেক্ট দেখায়, প্লাস আই মানে কি ইলেকট্রন ছাড়ছে সিগমা বন্ড থ্রু দিয়ে, সেই ইলেকট্রনটা কি করবে? এই প্লাস চার্জটাকে কিছুটা রিলিফ দেবে, ঠিক আছে। নাম্বার 2 কি হতে পারে? আর অ্যাজ প্লাস আর গ্রুপ। দেখো, এই দুটো আর আলাদা। এই আরটা মানে কি অ্যালকিল গ্রুপ, ওকে। এই আরটা কি কোনো সাবস্টিটিউয়েন্ট, আর এই আরটা কি রেজোনেন্স। যদি এই আর রেজোনেন্স এফেক্ট দেখায়, এটা হচ্ছে রেজোনেন্স। যদি এটা প্লাস রেজোনেন্স দেখায়, মানে যদি পাই ইলেকট্রন ছাড়তে পারে, তবেই কিন্তু এটা স্টেবল হবে। নাম্বার 3 কী হতে পারে? হাইপার কনজুগেশন বলেছিলাম, হাইপার কনজুগেশন। যদি হাইপার কনজুগেশন থাকে তবে স্টেবল হবে। নাম্বার 4 কী হতে পারে? অ্যারোমেটিক ক্যারেক্টার, ওকে। 4 নম্বর পয়েন্টে যদি অ্যারোমেটিক ক্যারেক্টার হয়, মানে যে কম্পাউন্ডটা যেটা তৈরি হলো সেটা যদি অ্যারোমেটিক হয়ে যায়, যেমন আমরা তোমাদেরকে এক্সাম্পল দেখিয়েছিলাম। ধরো, এই যে স্পিসিসটা, এটা আর এই স্পিসিসটা, ওকে। তাহলে এই ক্ষেত্রে কী আছে? এটা হচ্ছে ডাবল বন্ড আছে, মানে এখানে পাই ইলেকট্রন কটা? 1 2, আর এখানে পাই ইলেকট্রন কটা? 1 2 3 4। তাহলে এটা যদি দুটো পাই ইলেকট্রন থাকে, তার মানে এটা নিশ্চয়ই 4n+2, এটাকে n=0, এটাকে ফিট করবে। আর এখানে কত? 4n পাই, n=1 ফিট করবে। তাহলে যখন দেখতে পাচ্ছি, তাহলে কি এটা কিন্তু হুকেলস রুল ফলো করবে। 4n+2 পাই ইলেকট্রন, সাইক্লিক, প্ল্যানার এবং থ্রু আউট কনজুগেশন। তাহলে এটা কি অ্যারোমেটিক। আর এখানে কি বাকি সব পয়েন্টগুলোই ঠিক আছে, মানে প্ল্যানার, সাইক্লিক, কিন্তু এখানে 4n পাই, মানে এটা অ্যান্টি অ্যারোমেটিক, ওকে। তাহলে আমরা কি দেখিয়েছিলাম? তাহলে এইভাবে মোটামুটি আমরা কার্বোক্যাটায়নকে স্টেবল কিনা সেটা আমরা এক্সপ্লেন করতে পারবো। আচ্ছা, এবার চলে আসি কার্বন আয়ন। তা কার্বন আয়ন যদি স্টেবল হচ্ছে কি না সেটা কী করে বুঝবো? আগে দেখি কার্বন আয়নকে কীভাবে আমরা এক্সপ্রেস করি। কার্বন আয়নকে জেনারেলি আমরা CR3- এইভাবে এক্সপ্রেস করি। যদি আমরা কার্বন আয়নের জিওমেট্রি দেখতে চাই, জিওমেট্রি হোয়াট উইল বি
জিওমেট্রি অফ কার্বানায়ন ব্র্যাকেটে CR3 মাইনাস, এটা কত হবে? এই জিওমেট্রি কী হবে? যখন জিওমেট্রি আমরা বের করতে চাইলে কি করব? জিওমেট্রি বের করতে চাইলে আমাদেরকে কি করতে হবে? হাইব্রিডাইজেশনটাকে দেখতে হবে। আর হাইব্রিডাইজেশন কিভাবে আমরা মাপতে পারি? যে সেন্ট্রাল বা কেন্দ্রীয় অ্যাটমের সাথে যতগুলো ইলেকট্রন পেয়ার আছে, মানে সিগমা প্লাস লোন পেয়ার, সিগমা প্লাস লোন পেয়ার যতগুলো আছে ততগুলোই কিন্তু ওর হাইব্রিড অরবাইটালস। আর সেখান থেকেই আমরা কি পাবো? হাইব্রিডাইজেশন। তাহলে এখানে কাউন্ট করতে থাকি, এখানে আছে কি CR CR CR, আর এখানে মাইনাস চার্জ, এটা হচ্ছে মাইনাস। তাহলে মাইনাস মানে এখানে একটা ইলেকট্রন পেয়ার আছে, আর এখানে কটা সিগমা আছে? এই কম্পাউন্ডের ক্ষেত্রে সিগমা ইকুয়াল টু 3টে, লোন পেয়ার ইকুয়াল টু 1টা, তাহলে টোটাল কত হলো? ইকুয়াল টু 4। আর 4 হওয়া মানে কি? sp3। আর sp3 হলে কি হবে? sp3 হলে সেটা হয় টেট্রাহেড্রাল। তাহলে এটা কেমন দেখতে লাগবে? একদিকে লোন পেয়ার থাকবে, এদিকে একটা আর থাকবে, এদিকে একটা আর থাকবে, এদিকে একটা আর থাকবে। তাহলে এটা যদি আমরা টেট্রাহেড্রাল জিওমেট্রি দেখাতে চাই, এটা হবে এইটা টেট্রাহেড্রাল। ঠিক আছে, এই হচ্ছে টেট্রাহেড্রাল, চারদিকে 4টে কর্নার আছে। ঠিক আছে, এই টেট্রাহেড্রালের মধ্যে তাহলে জিওমেট্রি কি হলো? তাহলে জিওমেট্রি হবে টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রাল জিওমেট্রি। কিন্তু শেপ অফ দ্য মলিকুল কী হবে? শেপ যদি বলতে চাই, শেপ যখন আমরা ডিসাইড করব তখন কিন্তু আমাদের ওই লোন পেয়ারটাকে কাউন্ট করা যাবে না। ঠিক আছে, শেপ একমাত্র ডিসাইড করা যায় সিগমা ফ্রেমওয়ার্ক দিয়ে বা সিগমা স্কেলিটন দিয়ে। লোন পেয়ারটাকে আমরা ধরি না যখন শেপ ডিসাইড করব, কিন্তু জিওমেট্রির ক্ষেত্রে আমাদের দুটোই মানে কাউন্ট করতে হবে। তাহলে ভাবো যদি আমি এখানে লোন পেয়ারটা বাদ দিয়ে দিই, তার মানে এটা ধরো কি নেই, তাহলে এটা কেমন দেখতে লাগছে? মনে হচ্ছে না একটা পিরামিড দেখতে লাগছে না? এটা হচ্ছে মাথা আর এর নিচেগুলো বেশ। ঠিক আছে, তাহলে শেপ কি হবে? পিরামিডাল। বুঝতে পারলে? এইটা মনে রাখবে, যখন আমরা হাইব্রিডাইজেশন স্টাডি করব সেক্ষেত্রে জিওমেট্রি বের করার জন্য আমাকে কেন্দ্রীয় অথবা সেন্ট্রাল অ্যাটমের হাইব্রিডাইজেশন স্টেট কি আছে সেটা বের করতে হবে, সেখান থেকে বেরোবে জিওমেট্রি। ঠিক আছে, সেটার একটা আমরা লিস্ট দিয়েছিলাম অলরেডি। যদি sp হাইব্রিডাইজ হয় তাহলে ওটা হবে লিনিয়ার কম্পাউন্ড, যদি sp2 হয় তবে হবে কি? ট্রাইগোনাল প্ল্যানার হবে, আর যদি sp3 হয় হবে টেট্রাহেড্রাল, sp3d হলে কি হবে? ওকে, ট্রাইগোনাল বাইপিরামিডাল হবে, TBP যাকে বলি। আর যদি sp3d2 তাহলে অক্টাহেড্রাল। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের বিভিন্ন রকম জিওমেট্রির একটা লিস্ট আছে। তবে এটা হলো তার জিওমেট্রি। আর শেপ যখন ডিসাইড করব কি করব, তাহলে তার থেকে লোন পেয়ারটা জাস্ট বাদ দিয়ে দেবো। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি কার্বন আয়নের জিওমেট্রি। এটা টেট্রাহেড্রাল এবং শেপ হচ্ছে পিরামিডাল। ওকে, এবার স্টেবিলিটি নিয়ে একটু আলোচনা করি। স্টেবিলিটি, ধরো কোনো রিয়াকশানের মধ্যে কার্বন আয়ন তৈরি হলো, এটা হচ্ছে কার্বন আয়ন তৈরি হলো। সেই কার্বন আয়নটা কী হবে? সেই কার্বন আয়নটা যদি স্টেবল হয় তবেই তৈরি হবে, স্টেবল না হলে তৈরি হবে না। এটা একটা মুশকিল। যদি একটা কোনো ধরো কার্বন আয়ন তৈরি হচ্ছে রিয়াকশানে, যদি সেটা স্টেবিলিটি গেইন করে একমাত্র তবেই সেটা তৈরি হবে, না হলে কিন্তু সেটা তৈরি হবে না। ওকে, তাহলে স্টেবিলিটি একটা বড় ফ্যাক্টর। ওকে, ধরো স্টেবিলিটি একটা কী হতে পারে? ধরো একটা হচ্ছে হতে পারে ব্যাক বন্ডিং কী জিনিস? ধরো দুটো কম্পাউন্ড আছে, একটা CF3 মাইনাস আর বিটুইন CF3 মাইনাস অ্যান্ড CCl3 মাইনাস, which one is more stable? ওকে, তাহলে এই দুটোর মধ্যে কে বেশি স্টেবল হবে কি করে বুঝবো? দেখো এক্ষেত্রে যদি আমি তাকাই, কি দেখতে পাচ্ছি? ফ্লুরিন আছে আর এখানে ক্লোরিন আছে। ইলেকট্রোনেগেটিভিটি অফ ফ্লুরিন অনেক হাই, প্রায় 3.9-এর কাছাকাছি, অনেক হাই ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে অ্যাপারেন্টলি কি মনে হবে? যে ফ্লুরিন এখান থেকে ইলেকট্রনটা টানবে থ্রু সিগমা বন্ড। ঠিক আছে, ধরো আমি যদি আঁকি তিনটেকে, তাহলে এটা কি হচ্ছে? এই হলো, তাহলে ফ্লুরিন কী করবে? বাই মাইনাস আই এফেক্ট দেখাবে, দেখিয়ে কি করবে? ইলেকট্রনগুলোকে টানবে। টানার জন্য কি হয়? এই যে মাইনাস চার্জের ডেন্সিটিটা কমে যাবে। ওকে, তাহলে ডেন্সিটিটা কমবে, তাহলে এটা একটা রকম এক্সপ্লেনেশন হলো। আর দেখি তো CCl এর ক্ষেত্রে কী হবে? CCl যখন আছে, দেখো এই যে মাইনাস চার্জ, ক্লোরিনে কিন্তু ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, ভ্যাকেন্ট
ডি অরবিটাল অফ ক্লোরিন অ্যালাউজ ব্যাক ডোনেশন পাই, অথবা একে বলে ব্যাক বন্ডিং, ব্যাক ডোনেশন। মানে কি, এই যে মাইনাস চার্জটা, এই মাইনাস চার্জটা আবার এর যে ডি অরবিটাল আছে, ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, তাকে স্প্রেড করতে থাকবে, 3 দিক দিয়ে স্প্রেড করবে। ওকে, তার মানে দেখো এক্ষেত্রে শুধু মাইনাস আই নয়, এক্ষেত্রে ব্যাক বন্ডিং হচ্ছে, ব্যাক বন্ডিং, যেটা খুবই স্টেবল। ব্যাক বন্ডিং হওয়া মানে কি, এই ইলেকট্রনটা পুরোটাই চলে যাচ্ছে ও ডি অরবিটালে ছড়িয়ে যাচ্ছে, 3 জনের ডি অরবিটালে সমানভাবে ভাগ হয়ে যাচ্ছে। ফলে দেখা যায় এর জিওমেট্রিটা অনেকটা কি হয়, প্ল্যানার হয়ে যায়, সিএল সিএল সিএল। ওকে, এরা কি করে, এরা মাইনাস চার্জটাকে 3 জনে শেয়ার করে, তাহলে -1/3 -1/3 -1/3, এই 3 জনে মিলে শেয়ার করে নেয় চার্জটাকে। এবং এদের কি হয় দেখো, এই কার্বন আয়ন কিন্তু sp3 হাইব্রিডাইজ, কিন্তু এই কার্বন আয়ন কি হয়ে যায়, এটা হয়ে যায় প্রায় sp2-র কাছাকাছি হয়ে যায়, ফলে এটা প্ল্যানার হয়ে যায়, প্ল্যানার। আর এটা টেট্রাহেড্রাল, এটা মনে রাখবে, টেট্রাহেড্রাল, HEDRAL। দেখো CF3 আর CCl3 দুটোই কিন্তু কার্বন আয়ন, কিন্তু CF3 শুধু ইন্ডাকটিভ এফেক্ট দেখায় বলে এটা -I এফেক্ট দেখাচ্ছে, তাই এটা sp3 হাইব্রিডাইজেই থেকে যায়। কিন্তু যেহেতু ক্লোরিনের মধ্যে ব্যাক বন্ডিং হয়, তখন ব্যাক বন্ডিং হওয়া মানে কি, এই যে কার্বনের যে এই যে লোন পেয়ারের ইলেকট্রনটা আস্তে আস্তে কিসে কনভার্টেড হয়ে যায়, PZ-এ কনভার্ট হয়ে যায়। PZ হলে কি হবে, তাহলে এই ক্লোরিনের যে ভ্যাকেন্ট অরবিটাল তার সাথে প্যারালাল চলে আসবে, সঙ্গে সঙ্গে ওটা ওর সাথে একটা ওভারল্যাপ তৈরি করবে, মানে এদিকে একটা ওভারল্যাপ হবে, এদিকে একটা ওভারল্যাপ হবে, এদিকে একটা ওভারল্যাপ হবে। মানে কি, এই এই কার্বনটা কিন্তু তখন আর sp3 থাকবে না, ওটা sp2-তে কনভার্টেড হয়ে যাবে। আর এখানে যে PZ-টা তৈরি হলো তার সাথে বাকিদের এইভাবে ইন্টারাকশন হবে, তাই এটা হবে কি, প্ল্যানার। বুঝতে পারলে? তাহলে আমরা যদি পরীক্ষায় দেয় কোনটা বেশি স্টেবল বিটুইন CF3 অ্যান্ড CCl3, অবভিয়াসলি CCl3 মোর স্টেবল দ্যান CF3-। ওকে, যদিও ফ্লোরিনের অনেক বেশি ইলেকট্রোনেগেটিভিটি, তা সত্ত্বেও পাই ব্যাক বন্ডিংয়ের জন্য কি হয়, CCl3টা অনেক বেশি স্টেবিলিটি গেইন করে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে নাম্বার 1 ব্যাক বন্ডিং, ব্যাক ডোনেশন। নাম্বার 2-তে কী বলবো, ইন্ডাকটিভ এফেক্ট বলতে পারি। ওকে, ধরো ইন্ডাকটিভ এফেক্ট, ইন্ডাকটিভ এফেক্ট। ওকে, আচ্ছা, ইন্ডাকটিভ এফেক্টের মধ্যে ধরো আমার কাছে কিছু কার্বন আয়ন আছে, ধরো CH3 CH2 CH3, আর আছে CH3 হোল টুয়াইস, আর আছে কি CH3 হোল থ্রাইস। তাহলে বলো তো, এই যে 4টে কার্বন আয়ন আছে, এটার মধ্যে এটাতে 3 ডিগ্রি কার্বন আয়ন, এটা হচ্ছে মাইনাস। ওকে, এটা 2 ডিগ্রি কার্বন আয়ন, এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বন আয়ন, আর এটা হচ্ছে মিথাইল 0 ডিগ্রি, এটা হচ্ছে। ওকে, তাহলে এই যে 4টে আছে, এদের মধ্যে স্টেবিলিটি অর্ডার কি হবে, দেখো স্টেবিলিটি অর্ডারটা এটা কিভাবে আমরা বিচার করব। দেখো এই কার্বন আয়নের সাথে কে লেগে আছে, এখানে 4টে হাইড্রোজেন লেগে আছে। ওকে, এই কার্বনের সাথে কে লেগে আছে, একটা মিথাইল লেগে আছে। মিথাইল কি, মিথাইল ইজ CH3 ইজ ক্যান শো +I effect which can destabilize কার্বনায়ন। তার মানে মিথাইল গ্রুপটা কি করে, +I এফেক্ট দেখায়, তার জন্য কি হয়, এই মাইনাস চার্জটাকে আবার ওটা আনস্টেবল করে দেবে, ফলে যত বেশি মিথাইল ঢুকবে তত স্টেবিলিটি কমে যায়। তাই আমরা এর স্টেবিলিটি অর্ডার হচ্ছে এটা হচ্ছে স্টেবিলিটি। বুঝতে পারলে, মিথাইল, দেন 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, এটা হচ্ছে স্টেবিলিটি অর্ডার। এটা কিভাবে এক্সপ্লেন করলাম, ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে এক্সপ্লেন করলাম, হয়েছে। আচ্ছা, এরপরে চলে আসি এস ক্যারেক্টার। এগুলো পয়েন্টগুলো খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, ছোটো ছোটো জিনিস, কিন্তু এটা মনে রাখতে হবে। আচ্ছা, এস ক্যারেক্টার কী জিনিস, ধরো আমার কাছে কয়েকটা কম্পাউন্ড আছে মাইনাস চার্জ, ধরো এখানে আছে CH3 আছে, CH2 মাইনাস,
এখানে আছে CH2 ডাবল বন্ড CH মাইনাস, আর এখানে আছে CH ট্রিপল বন্ড C মাইনাস। তাহলে এই যে তিনটে মাইনাস চার্জ আছে, এই তিনটে মাইনাস চার্জ মানে যাকে আমরা বলি কার্বন আয়ন, কে বেশি স্টেবল কীভাবে আমি বিচার করব? সবগুলোতেই দেখো একটা মানে দুটো করে মাত্র কার্বন আছে, শুধু এখানে সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড। তাহলে কিভাবে এক্সপ্লেন করা সম্ভব হচ্ছে এস ক্যারেক্টার দিয়ে। অ্যাকচুয়ালি এটাকে আমি বোঝাই, যে কার্বনে ধরো যে সেন্টারে বেশি ধরো কোনো একটা হাইব্রিড অরবিটাল আছে, আচ্ছা এস আর পি দুটোর মধ্যে কে বেশি বলো তো? ধরো কোনো একটা অ্যাটমের এস অরবিটাল আছে আর পি অরবিটাল আছে, যদি তাদের মেন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার একই থাকে, ধরো দুটোই 1s, ওকে, অথবা 2s 2p, 2s 2pর মধ্যে কে বেশি নিউক্লিয়াসের কাছাকাছি? অবশ্যই 2s, 2pটা একটু দূরে থাকে, ওকে। 2s 2pর মধ্যে মানে যদি একই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ধরি, তাতে এস অরবিটালটা নিউক্লিয়াসের কাছাকাছি থাকে অনেকটা বেশি পি থেকে। তার মানে যদি আমি বলি ধরো কোনো একটা অ্যাটম, ধরো কার্বন, তাহলে এই যে মাইনাস চার্জটা কোথায় আছে? নিশ্চয়ই কোনো একটা অরবিটালে আছে তো। তাহলে এই কার্বনটা যদি কোনো একটা অরবিটাল এমনভাবে বানাতে পারে যেই অরবিটালে বেশি এস ক্যারেক্টার আছে, তাতে কি হবে? সেই ইলেকট্রনটা তত নিউক্লিয়াসের কাছে চলে আসবে, ওকে। আচ্ছা আমি আগে এটা একটু বলে দিই, এই কার্বনের কত হাইব্রিডাইজেশন বলো তো? sp3 হাইব্রিডাইজেশন। এটা কত? sp2 হাইব্রিডাইজেশন। কাউন্ট করে নাও কটা হচ্ছে এখানে, কটা হচ্ছে সিগমা বন্ড? একটা, দুটো, আর লোন পেয়ার কটা? একটা। মোট হলো কত? 2 + 1 3 sp2। এখানে দেখো কটা সিগমা বন্ড? একটা সিগমা বন্ড, লোন পেয়ার একটা, তাহলে একটা প্লাস একটা দুটো, দুটো হলে sp, এটা হচ্ছে sp। আচ্ছা তাহলে sp যদি sp3 হয়, তাতে s ক্যারেক্টার কতটা আছে? s ক্যারেক্টার কতটা? ওকে, 4 ভাগের 1 ভাগ মানে 25%। s ক্যারেক্টার হচ্ছে 25%। আর এখানে কত s ক্যারেক্টার? এখানে 3 ভাগের 1 ভাগ মানে 33, ধরো 33%। আর এখানে s ক্যারেক্টার ইকুয়াল টু দেখো 2 ভাগে তার 1 ভাগ, তাহলে এটা হচ্ছে 50%, ওকে। এবার দেখো কোনো যদিও একটা নিউক্লিয়াস ধরলাম, তার এটা হচ্ছে এস অরবিটাল আর এটা হচ্ছে পি অরবিটাল। এবার এস অরবিটাল যদি যত বেশি থাকবে, তত ইলেকট্রনটা কোথায় থাকবে? তত নিউক্লিয়াসের কাছে থাকবে। আর নিউক্লিয়াসের কাছে আসা মানে কি? ওকে, সহজে নিউক্লিয়াস অ্যাট্রাক্ট করতে পারবে। আর যদি ইলেকট্রনটা পিতে চায়, তাহলে পিটা তো একটু দূরে, ফলে ইলেকট্রনের থেকে নিউক্লিয়াসের ডিস্টেন্সে বেড়ে যাচ্ছে, ফলে ওটা কিন্তু সহজে অ্যাট্রাক্টেড হবে না, ওকে। তার মানে এটাই বোঝাতে চাইছি, যদি কোনো ইলেকট্রন এস অরবিটালে থাকে, তাহলে সেটা কিন্তু নিউক্লিয়াসের একটু কাছাকাছি থাকতে পারছে। তাহলে নিউক্লিয়াসের কাছাকাছি থাকলে কি হবে? অ্যাট্রাকটিভ ফোর্সটাও বেশি পাবে, তাহলে স্টেবল হবে। আর যে ইলেকট্রনগুলো ওই একই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ধরো পিতে আছে বা ডিতে আছে, তারা কিন্তু নিউক্লিয়াস থেকে অনেকটাই দূরে আছে, অনেকটাই দূরে চলে যাচ্ছে। দূরে গেলে কি হবে? ডিস্টেন্স বাড়লে কি হবে? ইন্টারাকশানটা কম হবে, অ্যাট্রাকশান কম হবে, তাহলে ওই ইলেকট্রনকে সহজে টানতে চাইবে না। তার মানে এটাকে আমি বলতে পারি, যে অরবিটালে বেশি এস ক্যারেক্টার আছে, সেই অরবিটাল তত বেশি ইলেকট্রোনেগেটিভ, ইলেকট্রন টানে, ওকে। তাহলে আমি এটা লিখতে পারি, হায়ার দ্য এস ক্যারেক্টার অফ orbital, higher will be, higher the s character of orbital, higher will be its electronegativity, higher will be its electronegativity। তার মানে কি বুঝলাম? তাহলে এখানে এস ক্যারেক্টার কত? 25, এখানে কত? 33, এখানে এস ক্যারেক্টার কত? 50। তার মানে এই কার্বনে 50% এস ক্যারেক্টার আছে, তাহলে এটা বেশি ইলেকট্রোনেগেটিভ, ফলে মাইনাস চার্জকে সহজে টেনে রাখতে পারবে। এখানে কত এস ক্যারেক্টার? 33, ফলে এই যে অরবিটালটাতে কত আছে? 33% মাত্র এস ক্যারেক্টার, ফলে এটা এর থেকে কম টানতে পারবে। আর এখানে আছে কত? মাত্র 25% এস ক্যারেক্টার, ফলে এই কার্বনটা এই ইলেকট্রনকে খুবই অল্প টানবে। তাহলে কে বেশি টানতে পারলো?
এই মাইনাস এই ইলেকট্রনটাকে বেশি টানতে পারলো মানে এটা বেশি স্টেবল, তাহলে এটা বেশি স্টেবল। এই ইলেকট্রনটাকে একটু কম টানবে, তাহলে এটা একটু কম স্টেবল। আর এটা আরও কম টানবে, তার মানে কার্বন কোন ইলেকট্রনকে বেশি টানছে, এই ক্ষেত্রে বেশি টানছে। তা কার্বন যদি ইলেকট্রনটাকে টেনে নেয় তাহলে কী হবে, স্টেবল হবে তো, তাহলে স্টেবল। তাহলে এস ক্যারেক্টার দিয়ে আমরা সহজেই এক্সপ্লেন করতে পারি, যেই অরবাইটালে যত বেশি এস ক্যারেক্টার সেই অরবাইটালটা তত বেশি ছোট হয় লেন্থে, তত বেশি নিউক্লিয়াসের কাছে চলে যায়, তত বেশি স্ট্রংলি অ্যাট্রাক্টেড হয়। আর যে অরবাইটালে এস ক্যারেক্টার কম বা অথবা পি ক্যারেক্টার বেশি, তারা কি হয়, নিউক্লিয়াস থেকে অনেকটাই দূরে চলে যায়, ফলে বন্ড লেন্থটাও বেড়ে যায় এবং তাদের ক্ষেত্রে কি হয়, ইলেকট্রোনেগেটিভিটিটা কম হয় ওই অরবাইটালের প্রতি। ঠিক আছে, এইভাবে মনে রাখতে হবে। আচ্ছা, এটা হলো 3, 4। পরীক্ষায় দিয়ে দিলে ধরো এই কম্পাউন্ড এই কম্পাউন্ড এই কম্পাউন্ড এই তিনটের মধ্যেই কে বেশি স্টেবল, তাহলে তোমাকে মোটামুটি এই যদি তুমি জাস্টিফিকেশানটা মনে রাখতে পারো তুমি লিখতে পারবে। হয়েছে। আচ্ছা, এরপরে চলে আসি রেজোনেন্স। রেজোনেন্সটা মনে হয় বলিনি একবার, হ্যাঁ রেজোনেন্সটা বলি, রেজোনেন্স। আচ্ছা, রেজোনেন্স দিয়েও কিন্তু আমাদের মাইনাস চার্জকে স্টেবল করা যায়। ধরো আমার কাছে আছে কি CH2 ডাবল বন্ড CH2 মাইনাস, তাহলে এখানে কি হচ্ছে, রেজোনেন্স হচ্ছে, এই বন্ডটা এখানে চলে আসবে, তাহলে রেজোনেটিং স্ট্রাকচার কটা হচ্ছে, মাত্র দুটো। দেখি তো, যদি আমি এটা আঁকি PHCH2 মাইনাস, তাহলে দেখো এখানে ফিনাইলে যতগুলো পাই বন্ড আছে তারা এর সাথে রেজোনেন্স করবে, ফলে রেজোনেটিং স্ট্রাকচারও বেড়ে যাবে, ফলে এর থেকে এটা স্টেবল। আবার দেখো যদি আমি দুটো ফিনাইল দিই, ওকে, মানে CH মাইনাস, এক্ষেত্রে দুটো ফিনাইল আছে মানে আরও বেশি রেজোনেটিং স্ট্রাকচার তৈরি হবে মাইনাস চার্জ দিয়ে, তা আরও বেশি স্টেবল হবে। আর যদি তিনটে দিয়ে ফেলি তাহলে তো আরও বেশি স্টেবল হবে, PH। তার মানে এটাই বলতে চাইছি, যত বেশি রেজোনেটিং স্ট্রাকচার তৈরি হবে তত বেশি স্টেবিলিটি পাবে। ঠিক আছে, তাহলে এটা হলো রেজোনেন্স। 5, অ্যারোমেটিক ক্যারেক্টার। অ্যারোমেটিক ক্যারেক্টার, ঠিক আছে, অ্যারোমেটিক ক্যারেক্টারিস্টিক্স। ধরো দুটো কম্পাউন্ড আছে, ওকে, এটা একটা কার্বন আয়ন, আর ধরো আমি দিলাম আর একটা কার্বন আয়ন, ধরো এটা খুব ইজি দিলাম। তাহলে এই দুটোর মধ্যে বলো তো কোন কার্বন আয়ন বেশি স্টেবল হবে, কে বেশি স্টেবল হতে পারে। দেখা যাক, এই কার্বন আয়নটা সাইক্লিক, ওকে, কটা ইলেকট্রন আছে দেখি, 1 2 3 4 5 6, তাহলে 6টা মানে 4n+2 পাই ইলেকট্রন। আর এখানে 1 2 3 4, এখানে 4n পাই ইলেকট্রন। তাহলে যদি বাকিগুলো দেখি তাহলে এটা সাইক্লিক, প্ল্যানার, থ্রু আউট কনজুগেশন সবই আছে, এক্ষেত্রেও সাইক্লিক, প্ল্যানার, থ্রু আউট কনজুগেশন এবং 4n+2, তাহলে এটা হচ্ছে অ্যারোমেটিক, আর এটা অ্যান্টি অ্যারোমেটিক। তাহলে বুঝতে পারলাম, তাহলে অ্যারোমেটিক ক্যারেক্টার দিয়েও আমরা কিন্তু বোঝাতে পারবো কোনটা স্টেবল কোনটা স্টেবল নয়, কোন কার্বন আয়নটা স্টেবল। আচ্ছা, এরপরে চলে আসি আমাদের ফ্রি র্যাডিক্যাল। আচ্ছা, ফ্রি র্যাডিক্যাল মানে সেটা কেমন দেখতে লাগে। ফ্রি র্যাডিক্যালগুলোকে আমরা CR3 এইভাবে রিপ্রেজেন্ট করি, ওকে। তাহলে যদি আমরা এর হাইব্রিডাইজেশন স্টাডি করি তাহলে কি দেখবো, দেখি আগে ভেঙে নিই, আর 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 একটা ডট। তাহলে এখানে সিগমা কটা আছে, 3টে, লোন পেয়ার আছে কটা, 0, তাহলে মোট কটা 3, তাহলে এটা কি হবে, sp2 হাইব্রিডাইজ। আর sp2 হাইব্রিডাইজ মানে এটা কি হয়, ট্রাইগোনাল প্ল্যানার। আর এইটা হচ্ছে ট্রাইগোনাল প্ল্যানার, আর এটা হচ্ছে একটা PZ অরবিটাল, যার মধ্যে একটা সিঙ্গেল ইলেকট্রন আছে, PZ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে sp2। আর এই জিওমেট্রি কি বলবো, জিওমেট্রি বলবো ট্রাইগোনাল প্ল্যানার জিওমেট্রি। ঠিক আছে, এবার স্টেবিলিটি। আচ্ছা, কিভাবে তৈরি হয় ফ্রি র্যাডিক্যাল। ফ্রি র্যাডিক্যাল জেনারেলি তৈরি হয় যখন আমরা কোনো এনার্জি দিই, ধরো ইউভি লাইট দিতে পারি, সানলাইট দিতে পারি, বা ওকে মেনলি যদি H দিই তাহলে কি হবে, এটা হোমোলাইটিক ক্লিভেজ হয়ে যায়। মানে ধরো আমার কাছে আছে ক্লোরিন, তাতে যদি আমি ইউভি লাইট দিয়ে দিই, তাহলে কি হবে, এই বন্ডটা হোমোলাইটিক্যালি ভেঙে যাবে, মানে সমানভাবে ভেঙে কি হবে, দুটো Cl ডট তৈরি হয়ে যাবে। তাহলে ফ্রি র্যাডিক্যালটা এইভাবে হোমোলাইটিক ক্লিভেজ হয়, ওকে, সমানভাবে ভেঙে যায়, তাতেই তৈরি হয়। আচ্ছা, এবার স্ট্রাকচার বা স্টেবিলিটি কী দিয়ে বলবো, স্টেবিলিটি
আর ফ্রি রেডিক্যাল স্টেবিল ধরো আমার কাছে আছে CR3 ডট, দেখো এখানে কার্বনটা কিন্তু অক্টেটে নেই, কার্বনের বাইরে কটা ইলেকট্রন আছে একটু হিসেব করে দেখি তো, কার্বন আর 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 এক, তাহলে কার্বনের দেখি কটা ইলেকট্রন হচ্ছে 1 2 3 4 5 6 7, ওকে, তাহলে কার্বন 7 ইলেকট্রন ইন আউটার সেল, ওকে, তাহলে আউটার মোস্ট সেলে কটা আছে 7টা ইলেকট্রন আছে, কিন্তু ওরা অক্টেট পেতে হলে কী হবে, স্টেবল হবে, অক্টেট মানে 8টা, তার মানে কি এই কার্বনটা তাহলে ইলেকট্রন ডেফিসিয়েন্ট, তাহলে কি হবে যদি আমরা প্লাস আই গ্রুপ দিয়ে দিই, প্লাস আই গ্রুপ, ওকে, তাহলে কিন্তু স্টেবল হবে, মানে তার মানে বলতে পারি CH3 লেস দ্যান CH2CH3 লেস দ্যান CH3 হোল টুয়াইস লেস দ্যান CH3, ওকে, তাহলে যেহেতু প্লাস আই গ্রুপ স্টেবল করবে তাহলে এটা হচ্ছে তার অর্ডার। নাম্বার 2 হাইপার কনজুগেশন, ওকে, হাইপার কনজুগেশনও স্টেবল হবে, মানে কি দেখো সেক্ষেত্রেও দেখো একই অর্ডার, CH3 ডট CH2CH3 ডট CH3 2 ডট এবং CH3 হোল থ্রাইস ডট, তাহলে হাইপার কনজুগেশন ধরলেও কিন্তু আমাদের এটাই অর্ডার হচ্ছে, প্লাস আই এফেক্ট ধরলেই এটা অর্ডার হচ্ছে, ঠিক আছে। মোটামুটি আর কি হতে পারে, রেজোনেন্স দেখি তো, ওকে, বা যেটা রেজোনেন্স হচ্ছে, রেজোনেন্স মানে ডিলোকালাইজেশন, সেক্ষেত্রে আমরা কি দেখতে পারি, ধরো যদি আমার কাছে ধরো একটা থাকে CH3, এটার থেকে কে বেশি স্টেবল জানো, বেনজাইলিক CH2 ডট, তার থেকে কে বেশি স্টেবল PH2CH, তার থেকে কে বেশি স্টেবল PH3C ডট, ওকে, তার মানে দেখো সব দিক দিয়ে আমি কি দেখতে পাচ্ছি, মোটামুটি এদের যত বেশি কনজুগেশন বাড়ছে তত বেশি স্টেবল হচ্ছে, ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের মোটামুটি আমরা কি বলতে পারি, রেজোনেন্স দিয়েও এটাকে আমরা এক্সপ্লেন করতে পারি। তাহলে এই হলো আমাদের মোটামুটি স্টেবিলিটি অফ দ্য ফ্রি র্যাডিক্যাল, ওকে, তাহলে এখানেই আমাদের মোটামুটি অ্যাকর্ডিং টু সিলেবাস এখানেই আমাদের এই চ্যাপ্টারটা আমাদের শেষ, মানে কী কী তাহলে এই চ্যাপ্টারে আমরা পড়লাম, এই চ্যাপ্টারে আমরা পড়েছি জাস্ট ইন্ট্রোডাকশন কিছু পড়েছি, কাকে বলে আয়নাইজেশন পোটেনশিয়াল, কাকে বলে ইলেকট্রোনেগেটিভিটি, কাকে বলে ইলেকট্রন অ্যাফিনিটি, তারপরে কি পড়েছি, তারপরে আমরা পড়েছি তোমার ধরো ইলেকট্রিক্যাল ডিসপ্লেসমেন্ট, ওকে, অথবা ইলেকট্রনিক ডিসপ্লেসমেন্ট, তার আন্ডারে কী কী ছিল, ইন্ডাকটিভ এফেক্ট, রেজোনেন্স, ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট পড়েছি, ওকে, তারপরে তার সাথে আবার এরপরে কি পড়েছিলাম, হাইপার কনজুগেশন পড়েছিলাম, ওকে, তারপরে পড়েছিলাম আমরা হাইব্রিডাইজেশন পড়েছি, তার মাঝখানে আমরা স্টার্টিংয়ের দিকে বন্ডিং নিয়ে আলোচনা করেছিলাম, বন্ডিং কিভাবে হয়, লুইস কনসেপ্ট থেকে VSEPR, ওকে, তাহলে এইগুলো, তাহলে এইভাবে আমাদের মোটামুটি এই চ্যাপ্টারটা আমরা এখানেই শেষ করলাম, ওকে, ক্লিয়ার।